আসসালামু আলাইকুম। edu2bd.com এর পক্ষ থেকে আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে যে ভিডিওটা উপস্থাপনের জন্য আমি দাঁড়িয়েছি সেটি হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য ফিন্যান্স এবং ব্যাংকিং এই বিষয়টি নিয়ে। এবং আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এর কিছু গাণিতিক ক্যালকুলেশন তোমাদের মধ্যে আছে, কিছু গাণিতিক সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই মূলত আমি আলোচনা করব। আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা একদম ক্লিয়ার করব সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। এই নমুনা প্রশ্নটা আমি তোমাদের উদ্দীপকটা পড়ছি, উদ্দীপক পড়ার পরে আমি প্রশ্নগুলো তৈরি করব এবং তার সমাধান দেব। এবং এই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে মোটামুটি যে সমস্যাগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয় এবং যেগুলো তোমাদের সমাধান করতে হয় সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা থাকবে। তোমরা খেয়াল করো, আমি একটা প্রশ্ন উদ্দীপক এখানে তুলে রেখেছি। জনাব সাইফুল তার পেনশনের 10 লক্ষ টাকা 10% সুদে সোনালী ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখতে চান। জনাব সাইফুল একজন চাকরিজীবী ছিলেন, তার পেনশনে 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 10 বছরের জন্য জমা রাখতে চান। তার বন্ধু তাকে উক্ত টাকা 9.75% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে রূপালী ব্যাংকে জমা রাখার কথা বলেন। অপরদিকে তার স্ত্রী তাকে উক্ত টাকায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে জমির মূল্য 6 বছরে দ্বিগুণ হয়। এখন দেখো, এখানে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মধ্যে অনেকগুলো অপশন খোলা আছে, কোথায় কোথায় বিনিয়োগ করবে। আমরা যখন সুযোগ ব্যয়ের কথা বলে থাকি, তোমাদের এই বইয়ে আছে সুযোগ ব্যয়, তখন কিন্তু একটা সুযোগ গ্রহণ করলে আর একটা সুযোগকে তোমাকে ছেড়ে দিতে হয়। একটা সুযোগ যদি তুমি গ্রহণ করো তাহলে বাকি যে তোমার বিনিয়োগের যে অন্যান্য অপশনগুলো থাকবে সেগুলোকে তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি বিভিন্ন সুযোগের কথা এখানে বলা হয়েছে। আমি একটা প্রশ্ন তোমাদের সামনে এখানেও তুলে ধরছি। প্রথম যে প্রশ্নটার আমি সমাধান দেব সেটা হচ্ছে, আমি প্রশ্নটা তোমাদের সামনে লিখি। ক নাম্বার প্রশ্ন যেটা আমরা এখানে করব, খেয়াল করো যে মেয়াদ শেষে, যখন 10 বছর শেষে আসলে আমরা সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবো। মেয়াদ শেষে, আমি বোর্ডের ওই অংশটাই লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন মেয়াদ শেষে বা ক নাম্বার প্রশ্ন আমি অনেকগুলো করবো এখান থেকে। তোমরা দেখো, মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। সোনালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। তোমাদের উদ্দীপক যখন থাকবে তখন কিন্তু বিশেষ করে চতুর্থ নাম্বার প্রশ্নে কিন্তু তোমাদের এরকম থাকতে পারে, কোন সুযোগটা গ্রহণ করা উচিত বা কী ধরনের, এ ধরনের প্রশ্ন যখন থাকবে তখন কিন্তু যেমন এই প্রশ্নটার ক্ষেত্রেও যদি এরকম থাকে যে মেয়াদ তোমার গ নাম্বারে হয়তো এতগুলো থাকবে না, 2টা অঙ্কই মোটামুটি থাকে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে কয়েকটা প্রশ্নের কথা বলছি। ধরলাম ক নাম্বারে আছে মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। এখানে যদিও জ্ঞানমূলকের প্রশ্ন থাকে, আমি তোমাদের বোঝানোর জন্য আমি ক নাম্বারে এই প্রশ্নটা লিখেছি। খ নাম্বারে হয়তো বললো যে রূপালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। গ নাম্বারে আসলো যে তোমার কোন সুযোগটা গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। সেক্ষেত্রে কিন্তু তোমার সোনালী ব্যাংকের টাকাটাও তোমাকে বের করতে হবে, কত টাকা পাওয়া যাবে, রূপালী ব্যাংকেরটাও বের করতে হবে, এবং সবশেষে যে জমি কিনলে এই 10 বছর শেষে জমির মূল্য কীরূপ আসতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে বের করতে হবে। করার পরে তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে এই জায়গাটায় যদি আমি বিনিয়োগ করি তো সেক্ষেত্রে আমার এত টাকা বা বিনিয়োগ এই জায়গাটায় করা উচিত বলে আমি মনে করি। তোমার কিন্তু মতামত যাচাইয়ের একটা সুযোগ যখন তোমাকে বলবে তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা অংশের কাজই করে আসতে হবে। এবং অঙ্কগুলো আবারও বলি, তোমাদের প্রয়োগ স্তরে গাণিতিক এগুলো সবগুলোই তোমাদের প্রয়োগ। তোমার গতে প্রয়োগ স্তরে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আর ঘ নাম্বারে এসে প্রয়োগ প্লাস উচ্চতর দক্ষতা
মূল্যটা তোমাদের মানে যাচাইটা তোমাদের করতে হবে কিভাবে, যে এখানে গাণিতিক ক্যালকুলেশনটা করার পরে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোন জায়গায় বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে সেক্ষেত্রে হিসাবে তোমাকে মতামত দিতে হবে। তো আসো আমরা ক নাম্বার প্রশ্নটা করে ফেলি। ক নাম্বারটা আমি বললাম যে তোমার পেনশনের টাকাটা আমি যদি সোনালী ব্যাংকে জমা রাখি তাহলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। কিন্তু যেসব ক্যালকুলেটর তোমার প্রোগ্রাম আছে, প্রোগ্রামিং করা যায় বা তোমার ফিনান্সিয়াল ক্যালকুলেটর বলতে যেটা আমরা বুঝি সে ধরনের ক্যালকুলেটর কিন্তু এখানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সাধারণ যে ক্যালকুলেটর আছে এই ধরনের সাধারণ ক্যালকুলেটরগুলো আমরা ব্যবহার করবো। আমি এই মুহূর্তে যেটা ক্যালকুলেটর ব্যবহার করছি এটা হচ্ছে তোমার FX 100MS, এই ক্যালকুলেটরটা এটাই মোটামুটি তোমাদের পরীক্ষার হলে ব্যবহারের জন্য তোমাদেরকে সাজেস্ট করে থাকি আমরা। সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেই সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করবে। সাধারণ ক্যালকুলেটর যেটা তোমার আছে এমনি সায়েন্টিফিক বাদে ওই ক্যালকুলেটরগুলো দিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা সম্ভব হয় না। তো আসো এখানে কিন্তু মেয়াদ শেষে যেহেতু বলেছে এখানে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তা ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রটা কি সেটা প্রথমেই তোমাকে জানতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই যেটা এখানে নিয়ে আসবো, এখানে বাদ দেওয়া আছে তোমরা যে কোনো একটা লিখতে পারো। এখানে বর্তমান মূল্য পিভি আমরা একটু লিখবো, যেহেতু সূত্রতে আমরা সরাসরি পিভি দিয়েই করব। পিভি ইকুয়াল টু 10 লক্ষ টাকা। এখানে আমার সুদের হার I ইকুয়াল টু 10% বা এই 10% বা আমি একবারে করে দিচ্ছি 0.10। কিভাবে এটা আসলো বা 0.1 এটা কিভাবে আসলো, তোমাকে যদি বের করতে বলা হয় এটা আমরা 100 দিয়ে ভাগ করব। যত পার্সেন্টই বের করতে চাও তোমাকে 5% বের করতে বলো। এটা ইকুয়াল টু সাধারণ ভগ্নাংশ যখন তুমি নিয়ে আসবে তখন তো এটা কিভাবে 5/100, এটার মান হচ্ছে এটা এই শতকরাটার মান হচ্ছে 1/100, তার মানে 5/100। তুমি সরাসরি ক্যালকুলেটর যত পার্সেন্টেজে করতে বলবে না কেন তুমি 5/100 এভাবে করে ফেলবে বা 10/100, সেক্ষেত্রে তোমার রেজাল্ট আসছে 0.05। এখন আমি কিন্তু এই শূন্যটা যদি তুমি না বসাও তাতেও কিছু হবে না, এই শূন্যটা না বসাও তাহলেও কিছু হবে না। কিন্তু এই শূন্যটা বসালে যেটা সুবিধা, যেখানে দশমিক চিহ্নটা স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, তো এই 10% বা 0.10। এবার আসো আমার সময় কত দিন, সময়টা কতটুকু আমরা লিখি সময় বা মেয়াদ, তুমি যাই বলবা, মেয়াদ বা সময় n ইকুয়াল টু 10 বছর। আমাকে এখানে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। তো তোমরা লিখো আমরা জানি ভবিষ্যৎ মূল্য FV ইকুয়াল টু, আমি এখানে যেহেতু আমার পিভি আমি সমস্তটা কিন্তু দিয়ে নিয়েছি, সংক্ষেপে প্রেজেন্ট ভ্যালুর পিভি, ইন্টারেস্টের আয়। তো এভাবেই কিন্তু তোমার পিভি আমি সরাসরি লিখছি ফর্মুলার 1 IN টু দ্য পাওয়ার n। এখন আমি মান বসাই দিচ্ছি, খেয়াল করো পিভির মান হচ্ছে কত 10 লক্ষ টাকা। 1 যোগ আয়ের মান 0.10, n এর মান 10। পরবর্তী লাইনে এসে আমি করছি 10 লক্ষ। এখানে দেখো 1.1010। আমি এখন সরাসরি ক্যালকুলেটারে চলে যাব। এখানে আমি আর তোমার হাতে বা নর্মাল ক্যালকুলেটারে করতে পারবো না। তোমরা খুব খেয়াল করো, এখানে দেখো 1.10, এই শূন্যটা না দিলেও চলবে। তারপর আমি তোমাদেরকে দিয়েছি 1.10। এখন এই মানটা আমি কিভাবে বের করব, এখানে দেখো এখানে পাওয়ারের চিহ্ন আছে, উল্টা ভি এর মতো একটা পাওয়ারের চিহ্ন আছে, এটাকে তোমরা এই বাটনটায় তোমরা টিপ দিবে। দেওয়ার পরে আমরা কত লিখব 10 করলে আমি এই মানটুকু পেয়ে যাব। আমি দিলাম, এখানে বড় একটা মান পাওয়া গেছে 2.59374246, বড় একটা মান। এত বড় মান তুমি চাইলে লিখতে পারো, আমি লিখতে চাচ্ছি না। আমি সরাসরি এখানে 10 লক্ষকে গুণ করে দেব। গুণ 10 1 0 1 2 3 ইকুয়াল টু আমি মান পেয়ে গেছি। মান পেলাম কত দেখো, আমি পেয়েছি 25 লক্ষ টাকা 93,742.46 টাকা।
আমি মেয়াদ শেষে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই পরিমাণ টাকা। ঠিক আছে, তা আমি যদি তোমার সোনালী ব্যাংকে টাকা জমা রাখি, মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে জনাব সাইফুল ইসলাম 25,93,742.46 টাকা পাবে। এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন এটা গ নাম্বারে থাকবে, কিন্তু তোমাদের গ নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে, কখনো কখনো ঘ নাম্বারেও থাকবে। তো এইটা আমরা ক নাম্বারের যে আনসারটা আমরা পেলাম সোনালী ব্যাংক থেকে, আমি এখানে লিখে রাখছি পরবর্তীতে তোমাদের বোঝানোর জন্য। আমরা পেলাম 25,93,742.46 টাকা। এখন আসো খ নাম্বারে। আমি খ নাম্বারের অঙ্কটা এখন করব। খ নাম্বারে আমি যদি বলি মেয়াদ শেষে রূপালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে, রূপালী ব্যাংক থেকে তুমি কত টাকা পাবে, এটা আমরা বের করব। রূপালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। তো এখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালু যেটা সেটা একই আছে, প্রেজেন্ট ভ্যালু তার পরিবর্তন হয়ে যাবে না। প্রেজেন্ট ভ্যালু পিভি ইকুয়াল টু আমার 10 লক্ষ টাকা, সুদের হার আই ইকুয়াল টু যেটা আছে সেটা, সময় এন ইকুয়াল টু 10 বছর, সেটাও ঠিক আছে। একটা জিনিস বাড়বে, চক্রবৃদ্ধির সংখ্যা। কেন চক্রবৃদ্ধির কথা বললাম, আমরা অঙ্কটায় ফেরত যাচ্ছি। চক্রবৃদ্ধির সংখ্যা এম ইকুয়াল টু 12 বার। এখানে কিন্তু বলেছে, খেয়াল করো, রূপালী ব্যাংকে যখন আমার টাকা জমা রাখা হচ্ছে তখন রূপালী ব্যাংকে এখানে খেয়াল করো চক্রবৃদ্ধি উক্ত টাকা 9.75% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে রূপালী ব্যাংকে জমা রাখার কথা বলেন। তাহলে রূপালী ব্যাংকে যদি সে টাকাটা জমা রাখে সেক্ষেত্রে সে কত টাকা পাবে, জনাব সাইফুল ইসলাম কত টাকা পাবে। আমরা দেখেছি যে সোনালী ব্যাংকে যদি জমা রাখে সেক্ষেত্রে 25,93,742.46 টাকা পাচ্ছে। তো এখন যদি রূপালী ব্যাংকে কত টাকা পাবে, আমরা যদি এই দুইটা ব্যাংকের মধ্যে কম্পেয়ার করে যে জনাব সাইফুল ইসলাম সোনালী ব্যাংকে না রূপালী ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, যদি এই প্রশ্নটাই থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু দুইটার মানই বের করতে হবে, কোনটাতে টাকা জমা রাখবে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাহলে আমার যে কোনটায় টাকা জমা রাখতে হবে সেটা জানার জন্য আমার কিন্তু প্রত্যেকটা কাজই করতে হবে। এবার আসো আমরা খ নাম্বারটা করে ফেলছি, এটা আমি খ নাম্বার দিলাম, মেয়াদ শেষে রূপালী ব্যাংক থেকে কত টাকা পাওয়া যাবে। সব কিছু ঠিক থাকবে, ফর্মুলা একই থাকবে, শুধু সামান্য একটু পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে আমার যে ইন্টারেস্ট যেটা আমি পাওয়ার কথা 10%, এটা হচ্ছে এম এবং এখানে একটা এম গুণ হবে। আরেকটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে সুদের হারের পরিবর্তন আছে, সেই সুদের হারের পরিবর্তনটা এখন আমরা লিখব। এখানে বলছে সুদের হার আগে ছিল 10%, এখন আসছে 9.75%, বা কত পার্সেন্ট হবে আমি জানি, আমার 0.0975 হবে এখানে। তারপরেও তোমাদের সামনে আমি একটু করছি, দেখো 9.75 ভাগ 100, এই 100টা দিলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার সুদের হার। দেখো 0.0975। ফর্মুলায় কি পরিবর্তন আসলো, আমার সরল সুদের ক্ষেত্রে প্রথম যেটা করেছিলাম ওটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, তখন কিন্তু আমার এফভি ইকুয়াল টু পিভি 1 যোগ আই টু দ্য পাওয়ার n ছিল। এখন যে পরিবর্তনটা আসলো, এই বছরটাকে প্রতি বছরেই 12 বার করে চক্রবৃদ্ধি হচ্ছে, তো সুদ যেটা আসবে সেই সুদের হারটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। হ্যাঁ, সুদের উপরে সুদ যখন আসলের উপরে সুদ, সেটা আসল এবং সুদ যোগে সুদ আসলের উপরে সুদ, আবার পরের বছর সুদ, যে সুদ আসলের উপরে যে সুদটা আসলো ওই সুদটা আবার যোগ করে ওটাকে আসল ধরে আবার, এভাবে কিন্তু চক্রবৃদ্ধিতে হয়। তো আমরা মানটা বসাই, এখন মানটা বসালাম 10 লক্ষ টাকা, 1 যোগ আয়ের মান পরিবর্তন হয়ে গেছে 0.0975, এখানে ভাগ হবে 12 দিয়ে ভাগ করে ফেলবো, 10 গুণ 12। ঠিক আছে, এখন আমরা কাজ করব। 10 লক্ষ 1 যোগ, আমরা এখন ভাগ করব 0.0975 ভাগ 12। ভাগ করার পরে আমি যে মানটা পেয়েছি একটু আনলিমিটেড মান, তো এখানে এটার সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1,
এটার সাথে আমি করব যোগ 1। যোগ করার পরে যে মানটা পেয়েছি সেই মানটাই আমি লিখছি, কারণ আমরা 0.0975 এই যে মানটা আমরা পেয়েছিলাম, এই মানটা যখন আমরা পেয়েছি তখন একটু বড় মানের মানটা, ওই জন্য আমি লিখলাম না, না লিখে আমি ওর সঙ্গে 1 যোগ করে যে মানটা পেয়েছি সেটা আমি লিখি, না হলে একটা লাইনেই কিন্তু আমার অঙ্ক করতে হবে। তো 1.00812 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু জিনিস খেয়াল করো, যদি তোমরা মনে করো যে এত বড় একটা ডিজিট আমি লিখব না, সেক্ষেত্রে তোমরা 1.008 লিখে এই 120 করে ফেলতে পারো, কিন্তু তোমরা ক্যালকুলেটরের যে মানটা আমরা পাবো এই মানটা কিন্তু মুছে ফেলবে না, না মুছে এই মানটা ধরেই করবে। এখানে যদিও তুমি 1.008 লিখতে পারো বা 8 পর্যন্ত যদি লিখে রাখো, সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেটরের যে মানটা আছে এই মানটা না মুছে এর উপরেই আমরা কাজটা করব। 120। এখন আমি দেখো যে মানটা আছে পুরাটাই আমি মানটা লিখেছি, তোমরাও লিখতে পারো, সমস্যা নেই। আর যদি আবারও বলছি যদি লিখো তাতেও সমস্যা নেই, যদি ছোটো আকারে 3টা ডিজিট নিয়ে বা 4টা ডিজিট নিয়ে যদি এখানে লিখো দশমিকের পরে, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেটরের যে মানটা থাকবে এই মানটা মুছে না ফেলে দেখো আমি এখানে সেই উল্টা ভি পাওয়ারে টিপ দিলাম এবং এখন আমার আসলে 120 একটা মান পেলাম। এই মানটাও কিন্তু অনেক বড়। তোমরা যদি মনে করো এই মানের কিছু অংশ এখানে লিখতে পারো। আমি আবারও বলছি যে এখানে এসে 2.6407431887 বড় একটা মান এসছে। তুমি যদি মনে করো যে এখানে আমি লিখো, কিন্তু পুরা মানটাও যদি তুমি না লিখো তাতে সমস্যা নেই। গুণ 2.6407 আমি এতটুকুই লিখলাম। বাট আমি যে কাজটা করছি, আমি মনে করি যে কাজটা করা উচিত, এই ক্যালকুলেটরের যে মানটা আছে এটা কিন্তু আমরা মুছে দিবে, ওই অতটুকু অংশ নিব না। এরপরে আমি এটাকে গুণ করে দিব, গুণ 10 আবারও 00 আরও 3টা 0, আমি অ্যাকুরেট মানটা পেয়ে যাচ্ছি। এবার 26,40,743.187 এখানে আমি 19 নিয়ে নিলাম, এত টাকা। তার মানে যদি জনাব সাইফুল ইসলাম রূপালী ব্যাংকে টাকা জমা রাখে, যদিও সুদের হার কম, খেয়াল করো তোমরা, আগে সুদের হার ছিল 10%, এখানে সুদের হার 9.75% হারে, তাহলে কিভাবে এই 26,40,743 টাকা আসলো? আসলে এই 26,40,743 টাকার আসার পিছনের কারণ হচ্ছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে ছিল, আর এটা হচ্ছে তোমার সরল সুদে প্রত্যেক বছরে টাকার উপরে যে সুদটা আছে সরল সুদের ক্ষেত্রে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তো খ নাম্বার যেটা আমরা পেলাম এখানে আসলো 26,40,743.19 টাকা। এখন যদি আমরা তোমাদেরকে প্রশ্ন করি, এই দুইটা অঙ্ক দিয়েই যদি প্রশ্ন করা হয় যে জনাব সাইফুল ইসলামের কোথায় বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, তাহলে কিন্তু তুমি ইজিলি এখন করতে পারবে যে জনাব সাইফুল ইসলাম যদি সোনালী ব্যাংকে টাকা জমা রাখে তাহলে মেয়াদ পূর্তিতে 25,43,742.46 টাকা পাবে। অপরপক্ষে যদি সে রূপালী ব্যাংকে জমা রাখে সেক্ষেত্রে তিনি 26 লক্ষ এত টাকা পাবে। এখন তুমি দুইটাতে বিয়োগ করে দিতে পারো, অথবা তুমি বলতে পারো যে যদি রূপালী ব্যাংকে টাকা জমা রাখে তো তুমি এত টাকা বেশি পাবেন, দুইটাকে বিয়োগ করে তুমি দিতে পারো এত টাকা বেশি পাবেন। সুতরাং রূপালী ব্যাংকে টাকা জমা রাখা অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তো দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমি আরেকটা প্রশ্ন এখান থেকে করব, সেটা হচ্ছে খেয়াল করো, এখানে যদি আমি বলি যে স্ত্রীর পরামর্শ যদি গ্রহণ করে, স্ত্রীর পরামর্শ গ্রহণ করা কি যুক্তিযুক্ত কিনা বা স্ত্রীর পরামর্শ গ্রহণ করা উচিত কিনা সেটা আমরা এখন বের করব। যে গ নাম্বারে আরেকটা প্রশ্ন আমি লিখছি, রূপালী ব্যাংক থেকে কত টাকা না, আমরা লিখছি যে তুমি কি মোর স্ত্রীর, দেখো খেয়াল করো গ নাম্বার, তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করা উচিত হবে কিনা তোমার মতামত দাও।
পরবর্তী প্রশ্নটা যদি এরকম স্ত্রীর পরামর্শ গ্রহণ করা উচিত হবে কিনা তোমার মতামত দাও, সেক্ষেত্রে তুমি কি করবে। এখানে কিন্তু কোনো বলেনি যে তোমার এত % সুদ পাবে বা কোনো কিছু, তাহলে এটা কি শুধু একটা তথ্যই দেওয়া আছে যে 10 লক্ষ টাকাতে যদি জমি কেনে এই জমির মূল্য 6 বছরে দ্বিগুণ হবে। তাহলে কি আমরা 6 বছরে দ্বিগুণ করবো, আর 4 বছরেটা কীভাবে পাবো যে 6 বছরে 10 লক্ষ টাকা পাবে, আরও 4 বছরে কত টাকা পাবে, এভাবে করব? আসলে কিন্তু তা নয়, এটার জন্য একটা আমাদের নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার আমাদের রুল 72 আছে। সেখান থেকে আমরা জমিতে বিনিয়োগ করলে সুদের হার কত হবে সেটা আমরা বের করে নিব। সেই সুদের হার ধরে আমরা 10 বছরের পর কত টাকা পাবে সেটা আমরা বের করব। দেখো আমি প্রথমেই লিখব, জনাব সাইফুল ইসলাম যদি জমিতে বিনিয়োগ করে তাহলে সুদের হার কত হবে। আমরা লিখি রুল 72 অনুযায়ী, রুল 72 অনুযায়ী, আমি এখানে কমা দিলাম, অনুযায়ী জমিতে বিনিয়োগ করলে সুদের হার কত হবে, 72 ভাগ মেয়াদ, মানে দ্বিগুণ হওয়ার মেয়াদ। এটা কিন্তু কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়ার সময়, তুমি যেভাবেই বলো কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়ার সময় বা মেয়াদ। এই মেয়াদ বলতে কোনটা, জমির মূল্য দ্বিগুণ হওয়ার সময়, জমির মূল্য যেটা দ্বিগুণ হবে সেটা, জমির মূল্য দ্বিগুণ হওয়ার সময়টা। এটা এত কিছু লিখতে হবে না তোমার, আমি তোমাদের বোঝার জন্য লিখছি দ্বিগুণ হওয়ার সময়, ঠিক আছে। মেয়াদ বা 72 ভাগ সময়, কত বছরে জমির মূল্যটা দ্বিগুণ হচ্ছে। তুমি কোনো কিছু লিখতে হবে না, পরীক্ষার সময় তুমি 72 ভাগ 6 করে দিলেই এক্সামিনার বা সবাই বুঝতে পারবে, কারণ জমির রুল 72 অনুযায়ী বিনিয়োগ করলে সুদের হার কত হবে। তাহলে 72 ভাগ 6 সমান 6 12 72, 12%। তো জমিতে যদি বিনিয়োগ করে জনাব সাইফুল ইসলাম তাহলে সে 12% হারে সুদ পাবে। 12% হারে সুদ ব্যাংকে জমা রাখলে 12% হারে সুদ পেলে যে পরিমাণ টাকা হতো সেই পরিমাণ টাকা তার হবে। তাহলে আমরা এখন তো পেয়েই গেছি, তাহলে এখানে আমরা লিখব, এখানে একইভাবে বর্তমান মূল্য পিভি ইকুয়াল টু 10 লক্ষ টাকা, তারপরে সময় n ইকুয়াল টু 10 বছর, সুদের হার i ইকুয়াল টু 12% বা 0.12। এখানে কিন্তু চক্রবৃদ্ধি না, সরাসরি আমরা সরল সুদের ক্ষেত্রে করব। তো এখানে আমি লিখে ফেলেছি, পাশে আমি ছোট করে নিচে লিখছি, তোমরা এই অংশটা ভালো করে দেখে নাও, কারণ আমার জায়গাটা কম থাকায় আমি এটা বোর্ড থেকে মুছে ফেলবো। আরেকবার তোমাদের বলে দিই যে জমির মূল্য যখন যত বছরে দ্বিগুণ হবে, জমির মূল্য 72কে যদি আমরা দ্বিগুণ হওয়ার সময় দিয়ে ভাগ করি তাহলে সুদের হার পাবো। আর যদি সুদের হার দেওয়ার থাকে সেক্ষেত্রে 72কে সুদের হার দিয়ে ভাগ করলে আমরা দ্বিগুণ হওয়ার সময়টা পাবো, সময়টা পাওয়া যাবে। এখন সময় কিন্তু আমি এই সুদের হার 12% ধরে 10 বছর শেষে জমির মূল্য কত হবে এটা আমরা বের করতে পারবো। তো এখন আমরা দেখো, আমরা লিখে ফেলেছি বর্তমান মূল্য 10 লক্ষ টাকার, সময় n ইকুয়াল টু 10 বছর, সুদের হার আমরা রুল 72 অনুযায়ী সুদের হার পেয়ে গেছি 12%। এখন আমরা লিখব, আমরা জানি লিখো, আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফভি ইকুয়াল টু, যেটা আমরা আগে ক নাম্বারে প্রশ্ন করেছি সেম ফর্মুলা, এফভি ইকুয়াল টু পিভি 1 যোগ আই এন। এখানে 10 লক্ষ 1 যোগ আই 0.12,
এখানে 10, 10 লক্ষ 1.12 আমরা এখন মানটা বের করে ফেলবো, ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো এখানে আমরা লিখি 1.12 পাওয়ার 10 ইকুয়াল টু বড় একটা মান এসছে, আমরা এখানে সরাসরি গুণ করে দেব 10 লক্ষ 1 2 3 দেওয়ার পরে যেটা আমরা পেলাম সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে 31,848.208। সুতরাং আমরা 1 নেব। যদি আমার দশমিকের পরে আমি যে ডিজিট পর্যন্ত নিতে চাই, যদি 2টা নিতে চাই, তাহলে 3 নাম্বারটা যদি তোমার 5 বা 5-এর বেশি থাকে, তবে আমার 2 নাম্বার যে ডিজিট সেটাকে আমরা 1 যোগ করে নিব, এত টাকা। যদি প্রশ্নপত্রে এমন থাকতো যে ক নাম্বার যে তুমি অর্থের সময় মূল্য বলতে কি বুঝায়, খ নাম্বারে যদি থাকতো যে তোমার সাইফুল ইসলামের জন্য সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবে, গ নাম্বারে আছে রূপালী ব্যাংক থেকে কত টাকা পাবে, ঘ নাম্বারে আছে যে কোথায় বিনিয়োগ করা জনাব সাইফুল ইসলামের জন্য অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি এখন একটা সমাধান পেয়ে গেছি। আমরা দেখতেই পাচ্ছি যে যদি আমার সোনালী ব্যাংকে বিনিয়োগ করে তাহলে আমার 25,93,742 টাকা 0.46 টাকা পাবে। এখানে আমার পাচ্ছে রূপালী ব্যাংকে যদি রাখে 26,40,743 সামথিং টাকাটা পাচ্ছে। আর যদি আমার জমিতে বিনিয়োগ করে তাহলে 10 বছর শেষে সেই জমির মূল্য দাঁড়াচ্ছে 31 লক্ষ টাকা 31,05,848.21 টাকা। তাহলে কোথায় বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে, কোথায় বিনিয়োগ করতে, এখন কিন্তু চোখের সামনে আমার কিন্তু আমি পাচ্ছি। তো এই যে যদি তুমি গাণিতিক ক্যালকুলেশনগুলো করতে পারো তাহলে দেখবে যে তুমি এই ধরনের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হচ্ছে না। এখন ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে আমি এখন বলবো, সেটা হচ্ছে যদি বলে ত্রৈমাসিক হারে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক কিংবা অর্ধবার্ষিক, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু এই জায়গাটা বোঝানোর পরে তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আর যে টাইপেরই অঙ্ক আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। খেয়াল করো, যদি তোমার, আমি একটা ফর্মুলা শুধু লিখে নিচ্ছি, FV ইকুয়াল টু PV 1 যোগ I বাই M N গুণ M। এখন এখানে দেখো মাসিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, যদি বলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সেক্ষেত্রে কি হবে, N ইকুয়াল টু যত বছর থাকবে তত বছর আমরা দিব, M এর মানটা, M এর মান 12 বার চক্রবৃদ্ধি হয়। যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। এখন যদি বলে ত্রৈমাসিক 3 মাস অন্তর অন্তর, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমরা এই 12টাকে 3 দিয়ে ভাগ করব, করার পর রেজাল্ট কি পাবো, 4। তাহলে আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে 4 বার, এম এর মান 4 বার। কোনটা ত্রৈমাসিক, যদি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিটা আসবে বছরে 4 বার। এক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, PV 1 যোগ I, এই M এর জায়গায় আমরা বসাবো 4, N এর জায়গায় N তো সময় যেটা থাকবে এখানে বসাবো 4। যদি বলে যে দ্বিবার্ষিক, বছরে দ্বিবার্ষিক চক্রবৃদ্ধি সুদে, দ্বিবার্ষিক বছরে 2 বার হয়, সেক্ষেত্রে M এর মান কত হবে, বছরে 6 মাস অন্তর অন্তর হলো, 6 মাস অন্তর, তাহলে আমরা 12টাকে 6 দিয়ে ভাগ করলে এখানে আসবে 2, তাহলে M এর মান কত আসবে 2। সেক্ষেত্রে এখানে শুধু আমার পরিবর্তন আসবে এই 2, 2, 2, এই M এর মানটা কত আসবে 2। একইভাবে যদি বলে 2 মাস অন্তর চক্রবৃদ্ধি হয় তখন আমার কি করব, 12কে আমি 2 দিয়ে ভাগ করব এবং মান পাবো যেটা 6, তখন আমার বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে কত, 6 বার, এবং পরিবর্তনটা শুধু এখানে চলে আসবে, আর কোনো পরিবর্তন কিন্তু তোমাদের নাই। এখন এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আবারও বলি যে তোমাদের ক এবং খ নাম্বারের প্রশ্নে তো সরাসরি বইতে থাকবে, ক এবং খ বই থেকেই উত্তরগুলো পাবে। গ এবং ঘ নাম্বারে এভাবে উদ্দীপক দিয়ে তোমাদেরকে কিন্তু বলা হবে যে এটা থেকে মেয়াদ শেষে কত টাকা পাবে, ওটা তোমরা বুঝতে পারছো অঙ্ক।
কিন্তু ঘতে অনেক সময় দেখা যায় যে বললো যে কোথায় বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, তখন অনেকেই ধরতে পারে না যে আসলে এটা কি আমার পরবর্তীটাকে অঙ্ক করে করতে হবে নাকি শুধু লিখে দিব। একটু যদি তোমরা এই অঙ্কগুলো কয়েকটা নিজে নিজে তৈরি করে নিতে পারো, তাছাড়া তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো নেই 2-3টা যা আছে তোমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর ইতিমধ্যে বিশেষ করে ক্লাস 10-এর যারা পড়াশুনো করছো তারা আপুদের টেস্ট পেপার নিয়ে বা নিজের একটা টেস্ট পেপার জোগাড় করে দেখবে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটার মাধ্যমে, আমার মনে হয় না যে অর্থের সময় মূল্যের যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। তো তোমরা নিজে নিজে কতগুলো অঙ্ক তৈরি করবে এবং বারবার অনুশীলন করতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের এই 3য় অধ্যায়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয় আজকের যে আমরা অঙ্ক করলাম সেটা হচ্ছে অর্থের সময় মূল্যে। শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে আমি বুঝালাম, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যটা কিভাবে নির্ণয় করবে এই অংশটা তোমরা কিন্তু একদম ক্লিয়ার মানে একদম পরিষ্কার ধারণা পেলে বলে আমার বিশ্বাস। তো তোমরা সবাই ভালো থাকো, সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ।